সম্মানিত সুধীমণ্ডলী, যিনি যেখান থেকে আমাদের আজকের এই শিখন পর্বে সংযুক্ত হয়েছেন, সকলের প্রতি প্রীতিপূর্ণ শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে আরম্ভ করছি দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পার্থক্য নিয়ে আয়োজিত এই শিখনটি। দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে অনেক জায়গায় মিল থাকে বা অনেক ক্ষেত্রে মিল থাকায় সমাস নির্ণয়ের সময় আমরা দ্বিধান্বিত হয়ে পড়ি যে এটি দ্বিগু সমাস নাকি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আজকের শিখনে এই দ্বিধা ও সংশয় দূর করার চেষ্টা করব। এজন্য আমরা প্রথমেই দেখে নেব দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে মিল আছে কোথায় কোথায়। দেখুন, দ্বিগু সমাসের পূর্বপদে সংখ্যা থাকে, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পূর্বপদেও সংখ্যা থাকে। দ্বিগু সমাসের পরপদ বিশেষ্য হয়, আবার সংখ্যাবাচক বহুব্রীহি সমাসেরও পরপদ বিশেষ্য হয়। দ্বিগু সমাসের সমস্ত পদ বিশেষ্য হয়, অন্যদিকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সমস্ত পদও মাঝে মাঝে বিশেষ্য হয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই বিশেষণ হয়। এই সকল মিল থাকার কারণে দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে আমরা দ্বিধান্বিত হই। এবার আমরা চলে যাব সমাধানে। প্রথমে একটি ছোট সূত্র যদি মনে রাখা সম্ভব হয় তাহলে সবচেয়ে ভালো হয়। দ্বিগু সমাসের উপস্থাপিত বিষয় বা ঘটনা সম্পূর্ণ সত্য, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উপস্থাপিত ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। তাহলে ঘটনা হচ্ছে কি? দ্বিগু সমাস সত্য কথা বলে আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস মিথ্যা তথ্য পরিবেশন করে। দ্বিগু সমাসে সংখ্যা যতটি থাকে জিনিসও ঠিক ততটিই থাকে। অন্যদিকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে সংখ্যা যতটিই থাকুক না কেন, জিনিস বা বস্তু একটিকেই বোঝাবে, একাধিক বোঝাতে পারবে না। হতে পারে সেটি ব্যক্তি, বস্তু কিংবা অন্য কোনো কিছুর নাম। অর্থাৎ দ্বিগু বোঝাবে সংখ্যা যতটি, জিনিসও ততটি। আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে সংখ্যা অনেক থাকলেও জিনিস দাঁড়াবে মাত্র একটি। আমরা বহুল প্রচলিত একটি উদাহরণ প্রথমে উপস্থাপন করছি। দেখুন, চৌরাস্তা মানে চার রাস্তার সমাহার। মনে করুন, রাজশাহী থেকে একটি রাস্তা এসেছে, খুলনা থেকে একটি রাস্তা এসেছে, নাটোর থেকে একটি রাস্তা এসেছে, আবার সিরাজগঞ্জ থেকে একটি রাস্তা এসেছে। এসে চারটি রাস্তা একত্রিত মিলিত হয়েছে বা এক জায়গায় সমাহার ঘটেছে। এইরকম জায়গাকে আমরা বলি চৌরাস্তা বা চার রাস্তার মোড়। অর্থাৎ এখানে সমাহার ঘটছে। এখানে চারটি রাস্তা চারদিক থেকে এসেছে, সেগুলোর নাম আলাদা, সত্তাও আলাদা। কোনোটা প্রশস্ত বেশি, কোনোটার প্রশস্ততা কম, কোনোটার দৈর্ঘ্য বেশি, কোনোটার দৈর্ঘ্য কম, কিন্তু চারটি একত্রিত হয়েছে। তাহলে এখানে আমরা একটি ঘটনার সত্যতা পাচ্ছি। সত্যতা পাচ্ছি কি? যতটি সংখ্যা উল্লেখ করেছি রাস্তাও ততটি পাচ্ছি। বলেছি না, চৌরাস্তা মানে চারটি রাস্তার সমাহার, চারদিক থেকে চারটি রাস্তা এসেছে। আবার যদি বলি ষড়ঋতু, ষড়ঋতুর সমাহার মানে এখানে 6টি ঋতু একসঙ্গে হয়ে বলেছে ষড়ঋতু। যদি বলি ষড়ঋতু শিরোনামে একটি প্রবন্ধ রচনা লিখুন, তাহলে কি আপনি যে কোনো একটি ঋতুর বর্ণনা দিলে সেটিকে ষড়ঋতু রচনা বলা যাবে? কখনোই বলা যাবে না। এখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সবগুলো ঋতুরই বৈশিষ্ট্য উপস্থাপন করতে পারলে তবেই সেটি ষড়ঋতু হিসেবে বা ষড়ঋতুর রচনা হিসেবে গণ্য করা হবে। একইভাবে যদি বলি অষ্টধাতুর সমাহার, অর্থাৎ 8টি ধাতু, যেমন লোহা, তামা, সোনা, পাথর, রূপা, হীরা ইত্যাদি, এরকম 8টি ধাতু একত্রিত হয়ে সেটির নাম ধারণ করেছে অষ্টধাতু। এখানে 8টি যে ধাতু রয়েছে প্রত্যেকেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা রং আছে, কিন্তু সে একত্রিত হয়ে একটি ধাতুতে পরিণত হয়েছে। তখন আমরা বলছি এটিকে অষ্টধাতু। কিন্তু
কিন্তু এর মধ্যে একটি ধাতু যদি কম থাকে সেটিকে আমরা অষ্টধাতু বলতে পারছি না। তাহলে এখানে আমরা 8টি ধাতু যেহেতু পেয়ে গেলাম এবং তাদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যও পেলাম, তাহলে আমরা এটাকে দ্বিগু সমাস বলবো। কেননা এখানে 8টি জিনিসের 8 রকম বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও তারা একত্রিত হয়েছে, 8টা ধাতুই আমরা পাচ্ছি। অর্থাৎ ঘটনাটি সত্য যে 8টি ধাতু একত্রিত হয়েছে, তাই এটি অষ্টধাতু। তাহলে আমাদের প্রথম বলা কথাটি কিন্তু প্রমাণ হয়ে গেল যে যতটি সংখ্যা থাকবে জিনিসও ততটিই থাকবে। তাহলে আরেকটি কথা আমরা মিলে নিই যে দ্বিগু সমাস সত্য তথ্য উপস্থাপন করেছে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। আমরা জানি বহুব্রীহি সমাস পূর্বপদ বা পরপদ কোনোটার অর্থকেই প্রকাশ করে না। বহুব্রীহি সমাস প্রকাশ করে ভিন্ন কোনো বিষয় বা বস্তুকে কিংবা নামকে। অনেকে বলে থাকেন তৃতীয় পদের অর্থ প্রকাশ করে। আসলে ব্যাকরণগতভাবে তৃতীয় পদ বলে কোনো পদ নেই, এখানে বলা উচিত ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে। যেমন 5 নলা, 5 নল বিশিষ্ট। এখানে 5কেও বোঝাচ্ছে না, আবার নলকেও বোঝাচ্ছে না, কোনোটিরই কিন্তু প্রাধান্য নেই। বরং আমরা বলতে পারি বন্দুককে বোঝানো হয়েছে। 5 নল বিশিষ্ট বন্দুক কিংবা অন্য কোনো বিষয় হতে পারে। এখানে 5টি নল বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়নি, বিভিন্ন জায়গা থেকে আসেনি। একটি বন্দুকেরই 5টি নল রয়েছে, এইরকম অর্থ প্রকাশ করছে। আবার দেখুন ত্রিশূল, 3 শূল বিশিষ্ট যা। ত্রিশূল এক প্রকারের অস্ত্র যা মহাদেব শিবের হাতে থাকে। আপনাকে ত্রিশূল আনতে বললে শিবের হাতে থাকা ত্রিশূল নামক একটি অস্ত্রই নিয়ে আসবেন, ওটা আলাদা আলাদাভাবে 3টি ভাগে ভাগ করে আনবেন না। আরো কিছু উদাহরণ দেখুন যেখানে সংখ্যা অনেক রয়েছে কিন্তু জিনিস মাত্র একটিকেই বুঝিয়েছে। যেমন দশভুজা, 10 একটি সংখ্যা, আর ভুজ অর্থ হাত, ভুজা মানে হাত বিশিষ্ট, তাহলে দাঁড়াচ্ছে দশভুজা মানে 10 হাত বিশিষ্ট বা 10 হাত আছে যার। এখানে দশভুজা বলতে দেবী দুর্গাকে বোঝানো হয়েছে। 10 সংখ্যাটিরও যেমন প্রাধান্য দেওয়া হয়নি, আবার হাতেরও প্রাধান্য দেওয়া হয়নি, বিশেষ অর্থ প্রকাশ করেছে। এর একটি ভিন্ন নাম আছে কি? দেবী দুর্গা। দেবী দুর্গার বিশেষণ হলো দশভুজা। তেমনি ভাবে যদি বলি দোতলা, তেতলা, চৌচালা, দোচালা, এগুলো সবই সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। কেননা দোতলা মানে 2 তলা বিশিষ্ট একটি ঘর। এখানে 2 তলা আলাদা আলাদা জায়গা থেকে এসে জড়ো হয়নি, একটি ঘর রয়েছে। তেতলা মানে 3 তলা বিশিষ্ট একটি ঘর। চৌচালা মানে একটি ঘরের 4টি চাল রয়েছে, এরকম ঘরকে বোঝানো হয়েছে। তার মানে 4টি চাল নিয়ে 4টি ঘর তৈরি হয়নি, 4টি চাল দিয়ে একটি ঘর তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে প্রমাণ পাচ্ছি কি সংখ্যা যতই থাকুক বিষয় বা বস্তু একটিকেই বোঝানো হচ্ছে। এগুলো হলো সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ। তাহলে দেখা যাচ্ছে এই পদগুলোর প্রথমে যতগুলো সংখ্যায় থাকুক না কেন বিষয় বা বস্তু কিন্তু একটিকেই বোঝাচ্ছে। তাহলে আমরা আবারও মনে রাখি যে সংখ্যা যতটি জিনিসও ততটি, এরকম হলে দ্বিগু সমাস। আবার বলি সংখ্যা যতটি জিনিসও ততটি, এরকম বোঝালে সেটি হবে দ্বিগু সমাস। অন্যদিকে সংখ্যা হাজার হাজার হতে পারে, একাধিক হতে পারে, বহু হতে পারে, কিন্তু জিনিস বা বস্তু বোঝাবে মাত্র একটি। এই একটি বোঝালেই তখন সেটি হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আমরা কিছু উদাহরণ তুলে ধরছি, খেয়াল করুন। যেমন ধরুন 5 ভরি মানে 5 ভরি ওজন যার। কোন একটি গহনার ওজন 5 ভরি হতেই পারে, তাই বলে জিনিস এখানে 5টি নয়, জিনিস একটি। যেমন বলতে পারি আমার গলায় যে মালাটি রয়েছে সেটি 5 ভরি ওজনের একটি মালা। এখানে মালা একটি, সোনা রয়েছে 5 ভরি। অন্যদিকে দ্বিগু সমাসের উদাহরণ আমরা এটা বলতে পারি যে পঞ্চনদ, 5 নদের সমাহার। এখানে বোঝানো হয়েছে আলাদা আলাদা 5টি নদী একত্রিত হয়েছে। এই 5টি নদী বা নদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সত্তা আছে,
আলাদা নাম আছে, গুণ আছে, কিন্তু তারা একত্রিত মিলিত হয়েছে। এই যে মিলিত হলো, মিলিত হওয়ার কারণে এই আমরা মোহনাকে বলছি 5 নদের সমাহার। যখনই সমাহার ঘটছে, একত্রিত মিলিত হচ্ছে, তখনই সেটা হয়ে যাচ্ছে দ্বিগু সমাস। এই যে 5টি নদী বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় জড়ো হয়েছে বা মিলিত হয়েছে, এই ধারণা থেকেই এই সমাসটির নামকরণ হয়েছে দ্বিগু সমাস। কেননা আমরা জানি দ্বিগু শব্দটি এসেছে সংস্কৃত ভাষার শব্দ থেকে। দ্বি মানে দুই আর গু মানে গরু, অর্থাৎ দুইটি গরু দুইটি জায়গা থেকে একত্রিত হয়েছে। এই দুটি গরুর আলাদা রং আছে, আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা ওজন আছে, কিন্তু তারা এক জায়গায় মিলিত হয়েছে। অর্থাৎ দ্বিগু সমাস মানে সমাহার হওয়া, একত্রিত হওয়া, মিলিত হওয়া বা এক জায়গায় জড়ো হওয়া। একেবারে যদি আমি নিরেট ভাবে বলি, জড়ো হওয়া, একত্রিত হওয়া। বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হবে, তারা আলাদা সত্তার অধিকারী হবে, ভিন্ন ভিন্ন নামের অধিকারী হবে, ভিন্ন ভিন্ন গুণের অধিকারী হবে, কিন্তু এক জায়গায় এসে জড়ো হচ্ছে, এটাকে বলা হচ্ছে দ্বিগু সমাস। শিক্ষণটি শেষ করার আগে আরো কয়েকটি উদাহরণ দেখে আমরা এই স্পষ্ট ধারণাকে আরো স্পষ্ট করে নিই। দেখুন, যদি বলি ত্রিকাল, 3 কালের সমাহার, ত্রি মানে 3, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3টি কাল মিলে একসঙ্গে একটি শব্দ হয়েছে ত্রিকাল। তেমনি ভাবে পঞ্চেন্দ্রিয়, 5টি ইন্দ্রিয়ের সমষ্টি। আমাদের ইন্দ্রিয় যেমন চোখ, কান, নাক, মুখ, এইরকম যে ইন্দ্রিয়, এগুলোর কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কান দিয়ে আমরা দেখতে পাই না, চোখ দিয়ে আমরা শুনতে পাই না, মুখ দিয়ে আমরা কথা বলি, কান দিয়ে শুনি, নাক দিয়ে শ্বাস গ্রহণ করি, চোখ দিয়ে দেখি, কিন্তু একসঙ্গে বলা হচ্ছে পঞ্চেন্দ্রিয়। এই কারণে এটি হলো দ্বিগু সমাস। এখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3টিরও কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। চোখ, কান, নাক, মুখেরও আমরা আলাদা আলাদা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। সুতরাং ত্রিকাল এবং পঞ্চেন্দ্রিয় এই শব্দ দুটো দ্বিগু সমাসের উদাহরণ। আবার দেখুন দশানন, এই দশানন মানে 10 জনের মুখ নয়। দশানন বলতে একজনকে বুঝিয়েছে, নির্দিষ্ট একজনকে বুঝিয়েছে, সেটি হলো রাবণকে, অর্থাৎ একজন মানুষকে বোঝানো হয়েছে। আমরা মাইকেল মধুসূদন দত্তের যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি পড়েছি, সেখানে রাবণকে দশানন হিসেবে অভিহিত করা হয়েছে। তার 10টি মুখ রয়েছে। তার 10টি মুখ থাকলেও মানুষ কিন্তু 10টি নয় বা 10 জন নয়, একজনকেই বুঝিয়েছে। আবার যদি বলি দোতারা, দোতারা মানে 2 তার বিশিষ্ট একটি বাদ্যযন্ত্র। এখানেও 2টি বিষয়কে বোঝানো হয়নি, বোঝানো হয়েছে একটি বাদ্যযন্ত্রকে। সুতরাং দশানন এবং দোতারা এই শব্দ দুটি হলো সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ। সম্মানিত সুধীমণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে দ্বিধা সংশয় কাজ করে, আশা করছি এই শিখন থেকে সেই দ্বিধা সংশয় কিছুটা হলেও দূর করতে সক্ষম হয়েছি। আর যদি সত্যিকার অর্থে আপনাদের উপকারে লেগে থাকে, তবে এই শিখন তৈরির আমার সার্থকতা বলে আমি মনে করব। আর পরবর্তীতে অন্য শিখনে সংযুক্ত হওয়ার আহ্বান রেখে আজকের শিখনটি এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সকলে।